শুধু দর্শকবৃন্দ সবাইকেই স্বাগতম জানিয়ে শুরু করছি তোমাদের ক্লাস 8-এর অতীত ঐতিহ্য বইয়ের অর্থাৎ ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায়ের ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখার আবেদন থাকলো। নতুন পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। যদি কোনো ভিডিও সম্পর্কিত প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তোমাদের কাছে অবশ্যই আমার আবেদন যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, নতুন বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। তোমাদের এই সাবস্ক্রিপশান আমাকে উদ্দীপিত করে নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে। তাহলে সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম সম্পর্কে আমরা জানবো। আমরা আগের ভিডিওগুলোতে নেতাজি মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে সংগঠিত আন্দোলনগুলো সম্পর্কে জেনেছিলাম। সুভাষচন্দ্র বসু 1920 সালে ভারতের জাতীয় কংগ্রেসের আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হতে থাকেন এবং 1919 খ্রিস্টাব্দে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেই সময় আইসিএসসি পরীক্ষার জন্য তিনি প্রস্তুতি লাভ করতে থাকেন এবং ইংল্যান্ডে বিভিন্ন ছাত্র সম্প্রদায়ের স্বাধীনতা মনোভাব এবং তর্ক বিতর্কের স্পৃহা সুভাষকে মুগ্ধ করেছিল। সেই মুগ্ধ হওয়ার পাশাপাশি প্রবাসী ভারতীয় ছাত্রদের মধ্যে সুভাষচন্দ্র সেই সময় থেকেই জনপ্রিয় লাভ করতে শুরু করে এবং 1920 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায় তিনি পরবর্তী সময়ে সরকারি চাকরিতে যোগদান না করে ভারতের জাতীয় কংগ্রেসে তিনি যোগদান করেন। সুভাষচন্দ্রের রাজনৈতিক জীবনে সুভাষচন্দ্র সর্বদা পূর্ণ স্বরাজের পক্ষে দাবি জানিয়েছিলেন এবং তার যে এই আদর্শের সঙ্গে কেবল একজনের নীতির উপর তিনি বিশ্বাসী ছিলেন না, তার আদর্শ জাতীয়তাবাদী ভাবধারার শরিক হতে চেয়েছিলেন তিনি। তেমনি সোভিয়েত রাশিয়ার অর্থনৈতিক আদর্শকে কিছুটা গ্রহণ করতে চেয়েছিলেন এবং তিনি স্বামী বিবেকানন্দের সাংগঠনিক ভাবনা চিন্তা সুভাষকে অনুপ্রাণিত করেছিল। সুভাষ পরবর্তী সময়ে গান্ধীর জনগণের নেতৃত্বে আন্দোলনে যোগদান করেন এবং উচ্চ বর্গের আলাপ আলোচনার বাইরেও সাধারণ মানুষের যে রাজনৈতিক ভূমিকা আছে তা ভারতীয় রাজনীতির প্রতিষ্ঠা হচ্ছিল। সুভাষচন্দ্র গান্ধীর অহিংসার আদর্শের পুরোপুরি বিশ্বাসী না হলেও গান্ধীর নেতৃত্ব স্বীকার করে নেন এবং এই সময় ভারতবর্ষের রাজনীতিতে নতুন চাঞ্চল্য সৃষ্টি হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে সুভাষচন্দ্রের বেশ কিছু চিঠিপত্র বিনিময় হয়। সিভিল সার্ভিসে যোগদান না করে চিত্তরঞ্জনের নেতৃত্বে বাংলার রাজনীতিতে জড়িয়ে পড়েন সুভাষচন্দ্র বসু। বাংলা কংগ্রেসের প্রচার বিভাগের সম্পাদক, জাতীয় কলেজের অধ্যক্ষতে নিযুক্ত হন তিনি। অসহযোগ আন্দোলনে সক্রিয় থাকাকালীন জেলে যান। সেই সময় সুভাষচন্দ্র বসুর সঙ্গে চিত্তরঞ্জন দাসের রাজনৈতিক ভাবনা চিন্তা সম্পর্কে আলাপ পরিচিতা আরও সুনিবিড় হয়। সুভাষচন্দ্রের ভাবনা চিন্তা সঙ্গে চিত্তরঞ্জন দাসের প্রভাব ছিল এবং চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরুর স্বরাজ দলের সচিব হয়। সুভাষচন্দ্র বসু স্বরাজ দলের তরফে ফরওয়ার্ড পত্রিকার অন্যতম পরিচালকের দায়িত্ব নেন। সুভাষ 1924 খ্রিস্টাব্দে কলকাতার কর্পোরেশন নির্বাচনে স্বরাজ দলে জিতে যায় এবং চিত্তরঞ্জন কর্পোরেশনের মেয়র হয়। সুভাষচন্দ্র বসু প্রধান কার্যনির্বাহকের দায়িত্ব নেন। এই সময় কর্পোরেশনের উদ্যোগে বহু অবৈতনিক বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, হিন্দু মুসলমান সমাজের দূরত্ব ঘোচানোর জন্য মুসলিমদের অনেক উন্নতির জন্য নানা রকমের কর্মসূচি নেওয়া হয়েছিল। 1925 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর তখন থেকে সুভাষচন্দ্র নিজের উদ্যোগে পূর্ণ স্বরাজের পক্ষে বক্তব্য প্রচার করেন এবং 1928 খ্রিস্টাব্দে গান্ধীর সঙ্গে সুভাষচন্দ্র বসুর সংঘাত শুরু হয়। ব্রিটিশ সরকারের প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় শাসন কাঠামোর ব্যবস্থাকে তিনি নাকচ করেন বা ব্রিটিশ সরকারের শাসন ব্যবস্থায় তিনি গ্রহণ করতে রাজি ছিলেন না। 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হলে কিছুদিনের মধ্যে সুভাষচন্দ্রকে আবার গ্রেপ্তার করা হয়। তিনি সেই সময় অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ থাকাকালীন ইউরোপে যেতে হয়। 1933 সালে ইতালির রাষ্ট্রপ্রধান বেনিতো মুসলিমির সঙ্গে সুভাষচন্দ্র দেখা করেন। এই বেনিতো মুসলিমের কিছু বিশেষ সেবা প্রকল্প সুভাষচন্দ্রের কাছে দুর্নীতি দূরীকরণ এবং সামাজিক সেবা প্রকল্পগুলি সুভাষচন্দ্রকে উৎসাহিত করেছিল। 1933 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন তুলে নেওয়ায় সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের নীতির তীব্র সমালোচনা করেন। 1930 দশকে কংগ্রেসের মধ্যে মতবিরোধ তৈরি হয়। নতুন প্রজন্মের সঙ্গে পুরনো রক্ষণশীল নেতাদের সঙ্গে সুভাষচন্দ্র বসুর মতপার্থক্য তৈরি হয়েছিল। সুভাষচন্দ্র, জওহরলাল প্রমুখ তরুণ নেতারা স্বাধীনতা সংগ্রাম এবং ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্র গঠনে যুব সম্প্রদায়ের অংশগ্রহণ তৈরিতে বৈপ্লবিক কর্মসূচিতে দাবি তুলেন। ফলে স্বাধীনতা সংগ্রাম এবং প্রাদেশিক সরকারের পরিচালনায় কংগ্রেসের কী ভূমিকা হওয়া উচিত তা নিয়ে কংগ্রেসের মধ্যে বড় রকমের ফাটল দেখা দেয়। এই ঘটনার ফলে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের রক্ষণশীলদের আধিক্য প্রভাব
বাড়লেও সাধারণ মানুষের কংগ্রেসের সম্পর্কে হতাশ হয়ে পড়ে। কংগ্রেসের সদস্য সংখ্যা ক্রমে হ্রাস হতে থাকে, কমে যেতে থাকে। চূড়ান্ত অসন্তোষ দেশ জুড়ে গণ অভ্যুত্থানের পথ তৈরি হয়েছিল। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সেই গণ অভ্যুত্থানের উদাহরণ। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এই সময় সুভাষচন্দ্র বসু মনে করেন জার্মানির হাতে ব্রিটিশ শক্তির পরাজয় হবেই হবে। তাই সেই পরিস্থিতিতে তিনি ব্রিটিশ সরকারের উপরে চাপ তৈরি করার জন্য তিনি 1942 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মনমোহন সিং ও রাসবিহারী বসু জাপানে যুদ্ধবন্দীদের নিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন এবং রাসবিহারী বসুর নেতৃত্বে সুভাষচন্দ্র বসু জাপানে গিয়ে আজাদ হিন্দ ফৌজ বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন। 40,000 ভারতীয় যুদ্ধবন্দী এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাসকারী ভারতীয়দের নিয়ে তৈরি হয়েছিল আজাদ হিন্দ ফৌজ এবং 1943 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বা স্বাধীন ভারতের যুদ্ধকালীন সরকার প্রতিষ্ঠা ঘোষণা করেন। তিনি তার প্রধানমন্ত্রী বা বাহিনীর সর্বাধিনায়ক হন। নভেম্বর মাসে জাপানের প্রধানমন্ত্রী তোজো আজাদ হিন্দ সরকারের হাতে জাপান অধিকৃত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তুলে দেন। নভেম্বর মাসে জাপানের প্রধানমন্ত্রী তোজো আজাদ হিন্দ সরকারের হাতে জাপান অধিকৃত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তুলে দেন। 1944 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনী প্রথম ব্যাটালিয়ন রেঙ্গুন থেকে ভারতের অভিমুখে যাত্রা শুরু করেন। 1944 খ্রিস্টাব্দে 19শে মার্চ ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এপ্রিল মাসে আজাদ হিন্দ বাহিনীর কোহিমা অবরোধ করেন, কিন্তু আজাদ হিন্দের 2 রেজিমেন্ট সহ জাপানের সেনাবাহিনী ইম্ফল অভিযান বিপর্যস্ত হয়। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কোণঠাসা হয়ে পড়তে থাকে এবং তার ফলে বর্মা সীমান্ত থেকে জাপান বিমান বাহিনী যুদ্ধরত এলাকায় সরিয়ে নিতে বাধ্য হয়। বর্ষা শুরু হয়, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে, খাদ্য সরবরাহ অনিয়মিত হয়ে পড়ে এবং তার উপর রোগ, শীত, ম্যালেরিয়া প্রভৃতি প্রচুর সৈনিক আজাদ হিন্দ বাহিনীর মারা যায়। নানা বিধি সমস্যা বাধার ফলে আজাদ হিন্দ বাহিনীর অভিযান সফল হয়নি। তবুও সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনী পুনর্জীবনের বিশ্বাসী ছিলেন। সোভিয়েত রাশিয়ার কাছে তিনি সাহায্য চাওয়ার আশা নিয়ে জাপান সরকার সুভাষকে রাশিয়ায় চলে যাওয়ার জন্য মাঞ্চুরিয়া পর্যন্ত ব্যবস্থা করে দেয়, কিন্তু যাত্রাপথে তাইওয়ানের 1945 খ্রিস্টাব্দে 18 অগাস্ট তাইহুকো বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনা ঘটে এবং বলা হয় দুর্ঘটনাতে সুভাষচন্দ্র বসু মারা গিয়েছেন। তবে এই খবরটি সত্যতা সম্পর্কে সংশয় তৈরি হয়। আজাদ হিন্দ ফৌজের অভিযান শেষ হলেও ভারতের রাজনীতিতে তার প্রভাব গড়েছিল। ফৌজের বহু সেনাকে আত্মসমর্পণ করে জিজ্ঞাসাবাদের জন্য ভারতে আনা হয়। ফৌজের বিচার শুরু হয় দিল্লির লালকেল্লায়। এর মধ্যে এপিকে সেহগাল, জিএস ধিলো, শাহনওয়াজ খান এই 3 জন দেশদ্রোহিতার অভিযোগে ব্রিটিশ সরকার যুক্ত করেন। পরবর্তী সময়ে আজাদ হিন্দ ফৌজের লড়াইয়ের প্রভাব ব্রিটিশ বাহিনী সেনার উপরে ভারতীয়দের সেনাদের উপরে পড়েছিল। অনেক সৈনিক আজাদ হিন্দ বাহিনীর ত্রাণ তহবিলে অর্থদান করেন। 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে স্যার রয়্যাল ইন্ডিয়ান নেভি বা ব্রিটিশ সরকার নৌবাহিনীর প্রকাশ্যে সরকারি বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ভারতে তাদের শেষের দিন ক্রমশ এগিয়ে আসছে এটা ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল। নৌ বিদ্রোহ 1946 খ্রিস্টাব্দে 18 থেকে 23 ফেব্রুয়ারি বোম্বাইয়ে নৌ বিদ্রোহের ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আঘাত করেছিল। এই ভারতীয় নৌবাহিনীদের খাবার বেতনের বৈষম্য জন্য তলোয়ার জাহাজের সেনারা ধর্মঘট তৈরি করেন মান বর্ণ বৈষম্য অপমানের বিরুদ্ধে 18 ফেব্রুয়ারি। তার পাশাপাশি আজাদ হিন্দ বাহিনী এবং অন্যান্য রাজবন্দীদের মুক্তির দাবিও তারা তুলেছিলেন। সমস্ত রাজনৈতিক দলের পতাকা তারা জাহাজের মাস্তুলগুলিতে উড়িয়ে দেন, কিন্তু ব্রিটিশ প্রশাসনের চূড়ান্ত দমননীতির মাধ্যমে নৌ বিদ্রোহকে থামানোর চেষ্টা করে। ফলে ধর্মঘট প্রতিবাদ দ্রুতই সংঘর্ষের রূপ নেয়। নৌ বিদ্রোহের সমর্থনে ভারতের নানা জায়গায় ছাত্র, যুব, সাধারণ মানুষের পথে নামেন জাতীয় কংগ্রেসের। অথচ কংগ্রেস এবং মুসলিম লীগের নৌ বিদ্রোহ থেকে সমর্থন সরিয়ে নেয়। এমনকি মহাত্মা গান্ধীও এই বিদ্রোহের বিরোধিতা করেন। আজাদ হিন্দ বাহিনীর মতোই নৌ বিদ্রোহীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘবদ্ধ ছিল, ফলে তাদের এই একই সমস্যা প্রাপ্য ছিল। তাহলে আমরা দেখে নেই ছোট প্রশ্নগুলো এবং তার সঙ্গে টুকরো কথাগুলো একটু দেখে নেই। টুকরো কথাগুলোর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে কংগ্রেসের ত্রিপুরা অধিবেশন কংগ্রেস চালু করেছিল
1938 খ্রিস্টাব্দে হরিপুরায় ভারতের সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নেতৃত্ব হন, কিন্তু ক্রমে গান্ধীর সঙ্গে সুভাষের তিক্ততা বাড়ে এবং 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরায় কংগ্রেসের গান্ধী মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে সুভাষচন্দ্র বসু আবার পুনরায় নির্বাচিত হন, কিন্তু পরে তিনি পদত্যাগ করেন এবং সহমর্মীদের নিয়ে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক তৈরি করেন এবং পরবর্তী সময়ে সুভাষচন্দ্র বসুর এই মতবিরোধতার কারণে জাতীয় কংগ্রেস থেকে সুভাষচন্দ্র বসুকে সাসপেন্ড করা হয়, 3 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তাহলে 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরায় কংগ্রেসে অধিভূত হয় এবং 1938 খ্রিস্টাব্দে হরিপুরায় সুভাষচন্দ্র বসুর কংগ্রেস অধিবেশন হয়। হলওয়েল মনুমেন্ট সরানোর আন্দোলন 1939 খ্রিস্টাব্দে ভারত জুড়ে আন্দোলন সংগঠিত করার জন্য সুভাষচন্দ্র বসু বিভিন্ন জায়গায় ঘুরে জনসংযোগ করার চেষ্টা করেন, কিন্তু সেটা সফল না হলেও পরবর্তী সময়ে হলওয়ে মনুমেন্ট সরানো নিয়ে আন্দোলন গড়ে ওঠা হয়। হলওয়ে মনুমেন্ট সাধারণত সিরাজউদ্দৌলা যে অপবাদ বা অন্ধকূপের হত্যা সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই সময় হলওয়ে মনুমেন্ট নিয়ে সাম্রাজ্যবাদী বিরোধী আন্দোলন তৈরি হয়েছিল এবং হলওয়ে মনুমেন্ট অপসারণের আন্দোলন বাংলা হিন্দু মুসলমান সমাজ একজোট হয়েছিল। তবে এই আন্দোলনের বাস্তবায়িত হওয়ার আগে সুভাষচন্দ্র বসু গ্রেপ্তার হয়, পরে অবশ্য হলওয়ে মনুমেন্টটি ভেঙে সরিয়ে দেওয়া হয়। মোহাম্মদ জিয়াউদ্দিনের অন্তর্ধান তোমাদের ক্লাস 8-এর বইয়ে ইংরেজি প্যাসেজ রয়েছে, তার দ্য গ্রেট এস্কেপ, সেখান থেকে তোমরা জেনেছো যে মোহাম্মদ জিয়াউদ্দিন নায়ক সুভাষচন্দ্র বসু ভারতবর্ষ ছেড়ে বিদেশে রওনা দিয়েছিল, সেই কথাটাই তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। আজাদ হিন্দ ফৌজের প্রতি সুভাষচন্দ্র বসুর আহ্বান। আজাদ হিন্দ ফৌজের প্রতি সুভাষচন্দ্র বসুর যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি কিছু বিশেষ নীতি নির্ধারণ করেছিলেন, সেইগুলো সম্পর্কে বলে দেওয়া রয়েছে। রানী ঝাঁসি বাহিনী তখন আমলে ভারতবর্ষের কেবলমাত্র পুরুষদেরই কেবলমাত্র যে বাহিনী থাকলো বা বিরোধীরা কেবলমাত্র যুদ্ধে সংগঠিত হবে তার উপরে নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন যে মহিলারাও এই আন্দোলনে সশস্ত্রভাবে যোগদান করতে পারেন, এই জন্য তিনি রানী ঝাঁসি বাহিনী নামকরণ দিয়ে 1500 নারী বাহিনী তৈরি করেছিলেন। 1945 খ্রিস্টাব্দে ইম্ফল অভিযানে রানী ঝাঁসি বাহিনী সরাসরি যুদ্ধে যোগদান করেছিলেন এবং ভারতীয় নারীদের আত্মমর্যাদা ও স্বাবলম্বনের ধারণা প্রতিষ্ঠার পথে রানী ঝাঁসি বাহিনী প্রেরণা জুগিয়েছিলেন এবং রানী ঝাঁসি বাহিনী 1857 খ্রিস্টাব্দে রানী লক্ষ্মীবাইয়ের নাম অনুসারে এই নামকরণ দেওয়া হয়েছিল। এরপরে আমরা আজাদ হিন্দ বাহিনী বিচার এবং গণবিক্ষোভ। আজাদ হিন্দ বাহিনী যখন পরবর্তী সময়ে ইংল্যান্ড সরকারের কাছে আত্মসমর্পণ করেন, সেই সময়ে ওই বিশেষ কিছু আজাদ হিন্দ বাহিনীর কিছু সংগ্রামী বা সৈন্যবাহিনীর কিছু বিশেষ নেতার বিরুদ্ধে দেশদ্রোহী তার বিশেষ নিয়ম লাগু করে ইংরেজ সরকার তাদের প্রতি ইংরেজ সরকার তীব্রভাবে দেশদ্রোহী হিসাবে তাদের মামলা মোকদ্দমা চলতে থাকে এবং পরবর্তী সময়ে তাদের বিচার বন্ধের দাবিতে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে জনসভা এবং মিছিল বেরোতে থাকে। এই বাহিনীর অন্যতম সদস্য রশিদ আলীর মুক্তির দাবিতে পথে নামেন বাংলা ছাত্র সমাজ। গণবিক্ষোভের আঁচ পেয়ে কংগ্রেসের কয়েকজন নেতা বন্দীদের পক্ষে নিয়ে আদালতে উকিল হিসাবে হাজির হন। দেশের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং ব্রিটিশ বিরোধী হিংসাশ্রয়ী বিক্ষোভীদের রূপান্তরিত হয়। সম্প্রদায়ে নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেগুলিতে যোগদান করেন। মনে রাখা দরকার, সুভাষচন্দ্র তার ফৌজের মধ্যে হিন্দু মুসলমান শিখকে একসঙ্গে রেখেছিলেন, আলাদা কোনো ধর্মভিত্তিক ব্যাটালিয়ন তৈরি করেননি। 1946 খ্রিস্টাব্দে বিচারাধীন বন্দীদের শাস্তি ঘোষণা হলেও গণ অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে ব্রিটিশ সরকার পিছু হটে এবং 3 বন্দীকে মুক্তি দেওয়া হয়। 3 বন্দীর নাম কিন্তু আমরা আগেই জেনেছি, এই যে PK সেহগাল, GS ধিলো এবং শাহনওয়াজ খান, এই 3 জনকে মুক্তি দেওয়া হয়। আমরা এগুলো ছোট প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। ছোট প্রশ্নের উত্তরগুলো নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও। বিবৃতি: গান্ধীর পাশ্চাত্য আদর্শের বিরোধী ছিলেন। এর উত্তর হবে গান্ধী চাইতেন ভারতের সমস্ত মানুষ সরল জীবনযাপন করুক। 2 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইনে তৈরি করা হয়েছিল। 2 এর উত্তরটাই ব্রিটিশ বিরোধী বিক্ষোভ ও বিপ্লবী আন্দোলনগুলি দমন করার জন্য গান্ধী খিলাফত আন্দোলন সমর্থন করেছিলেন। ভারতের জাতীয় আন্দোলন মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন। 3এরটা উত্তর ঠিক হবে। সাইমন কমিশন কোনো ভারতীয় প্রতিনিধি ছিলেন না।
সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন রাসবিহারী বসুর অনুরোধ রক্ষা করার জন্য। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভের মিলানো, বিহারের চম্পারণে কৃষক আন্দোলন, স্বরাজ্য দল, চিত্তরঞ্জন দাস, বিনয় বাদল দীনেশ অলিন্দ যুদ্ধ, ভগৎ সিং লাহোর ষড়যন্ত্র, পট্টভি সীতারামাইয়া, হরিপুরা কংগ্রেস। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। নতুন বন্ধুদের শেয়ার করে জানাতে ভুলবে না। অবশ্যই ছোট একটি লাইক করতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।